দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি। ডাকসু নির্বাচন 2025-এর আজকে কেমন দেখছি আমরা, কেমন চলছে এবং এই নির্বাচন ফলাফল কোন দিকে যাচ্ছে সার্বিক বিবেচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাকসুর সাবেক একজন নির্বাচিত সদস্য। তার চোখ দিয়ে আমরা দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব এবারের নির্বাচন কেমন চলছে। এই হলো প্রথম আলোর এখনকার আয়োজন। ডাকসু নির্বাচন 2025 নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি লেখক, গবেষক এবং ডাকসুর সাবেক নির্বাচিত সদস্য আলতাফ পারভেজকে। আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত। প্রথমেই এটি জানতে চাইব যে 2025 সাল এর দীর্ঘ সময় 2019 ছাড়া আমাদের স্মৃতিতে ডাকসু নির্বাচনের কোনো ছবি নাই এবং এবার একটা রাজনৈতিক প্রেক্ষাপট যে পরিস্থিতিতে সে হচ্ছে সেটিও আমাদের খুব বেশি পরিচিত। এটি গত এক বছরের বাস্তবতা। এই সময় সে কেমন দেখছেন? না, এটা তো খুবই ভালো লাগছে যে আমি সবসময় চেয়েছি, লিখেছি এই বিষয়ে যে ক্যাম্পাসে ডেমোক্রেসি থাকতে হবে। দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গণতন্ত্রের চর্চা থাকতে হবে, ছাত্রদের কথা বলতে দিতে হবে, তাদের সুযোগ সুবিধা সমস্যাগুলো নিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। তো 24-এ গণ অভ্যুত্থানের পর সেটা হচ্ছে। এইটা হলো একটা, আমি বলবো, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা ভালো দিক যে ক্যাম্পাসগুলোতে নির্বাচন হচ্ছে, ছাত্ররা নির্বাচিত প্রতিনিধি পাবে। এটা ডাকসুর পরে আমি আশা করব অন্য বিশ্ববিদ্যালয়েও এটা হবে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো কোনোটা তারিখ ঘোষণা করেছে, শুরু হয়ে গেছে, কোনোগুলো সামনে আসছে। সারাদিনের এবারের নির্বাচনে সারাদিনে খুব একটা অভিযোগ না আসলো। নির্বাচন যখন ভোট গ্রহণ শেষ হয়েছে তারপরে দুটো অভিযোগ আপনাকে পড়ে শোনাই। একটি হচ্ছেন ভিপি প্রার্থী সাদিক খান, তিনি বলেছেন যে ব্যালট পেপারে ভোট আগে থেকেই দেওয়া ছিল বলে তিনি দাবি করেছেন এবং এই অভিযোগটা তিনি করেছেন। আর আরেকজন হচ্ছেন বিএনপি সমর্থিত যে প্যানেল, তার প্রার্থী আবিদুল, ভিপি প্রার্থী, তিনি বলছেন যে কারচুপি হয়েছে এবং ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান প্রশাসন তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ উত্থাপন করেছেন এবং সংবাদ সম্মেলন করে তিনি এই কথাটা বলেছেন। এই যে পাল্টাপাল্টি অভিযোগ, এইটি সম্পর্কে আপনি একটা হলো নির্বাচন পরিচালনায় আমরা তো বাইরের থেকে টিভি মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি, প্রশাসনের দিক থেকে কিছু কিছু ত্রুটি হয়েছে। যেমন ছাত্রদল প্যানেলে যিনি ভিপি প্রার্থী আবিদুল, হ্যাঁ, ওনাকে ঢুকতে দেওয়া হয়নি কয়েকটা জায়গায়। আবার ঢুকতে দেওয়ার পর এমনভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে যে তিনি আচরণবিধির লঙ্ঘন করেছেন, কিন্তু আসলে প্রার্থীরা এরকম পরিদর্শন করতে পারেন, এটা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি। কিন্তু আমি ছাত্রদের দিকটা যদি বলি, ছাত্ররা একটা পুরো সময়ে এবং প্রচার কাল সহ আজকে একটা অসাধারণ অনন্য নজির স্থাপন করেছে। তারা পুরো ভোটটাকে পুরো একটা উৎসবের বিষয়ে পরিণত করেছে এবং আজকে এবং এই যে গত কয়েকদিন ধরে যে প্রচার হলো, তারা ক্যাম্পেইন করলো, কোথাও মারামারি, দাঙ্গা, ধাওয়া পাল্টা দেওয়া সামান্যতম কিছু ঘটেনি। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা অনন্য নজির। এবং যেই সব অজুহাতে এই যে অতীতে বছরের পর বছর ডাকসু নির্বাচন দেওয়া হতো না, যে ছাত্ররা মারামারি করবে, এখানে সংঘাত হবে, এখানে রক্ত ঝরবে, সেগুলো কিছু হয়নি। অর্থাৎ তারা সেই অজুহাতগুলোকে মিথ্যা প্রমাণ করলো এবং তারা দেখালো ক্যাম্পাসে ডেমোক্রেসি চর্চা সম্ভব এবং এটাকে উৎসবের মতো করে চর্চা করা সম্ভব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় ধরনের একটা ধন্যবাদ দিতে চাই যে তারা একটা বড় ধরনের নজির স্থাপন করলো এবং তাদের এই নজিরের কারণে অন্যান্য ক্যাম্পাসগুলোতে হয়তো নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে। এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আপনি অন্য বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ বলছেন এবং সেই জায়গাগুলোতেও এবারের যে বাস্তবতা, আমি প্রথমে যেটি উল্লেখ করছিলাম, এই রাজনৈতিক বাস্তবতা একটা বিষয় তো যে ছাত্রলীগ নিষিদ্ধ এই সময়, কাজেই এক ধরনের সমমনা অনেকগুলো রাজনৈতিক দলের কর্মীরা ক্যাম্পাসে বেশি, প্রতিদ্বন্দ্বী নাই, সেক্ষেত্রে ছাত্র দলের বা অন্য কোনো দলের বেশি সুবিধা হবে এরকম মনে হয় কিনা আপনার? না, আমি যেটা দেখছি যে এটা আসলে কে নাই বা কে আছে তার চেয়ে বড় আমার যেটা মনে হয় সেটা হলো 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের মননে, তরুণদের চিন্তায়, তরুণদের আচরণে একটা গণতান্ত্রিক মূল্যবোধেরও প্রভাব দেখা যাচ্ছে আর কি। মানে তাদের গণতন্ত্র চর্চা করতে হবে এবং যারা মারামারি করবে তারা হেরে যাবে, তারা পিছনে পড়ে যাবে, ক্যাম্পাসে আর মারামারি করা যাবে না বা দাঙ্গা ফ্যাসাদ করা যাবে না। এই মূল্যবোধটা মনে হয় একটা প্রভাবের জায়গায় এসেছে আমি মনে করি। এটা একটা রাজনৈতিক পরিবর্তনের সূচনা আমি বলবো আর কি।
রাজনৈতিক পরিবর্তনের কথা যদি বলেন তাহলে একটা সময় ছিল, যেমন আপনি যে সময়টা ছিলেন তার আগে পরে দল ছাড়া কেউ নির্বাচনে খুব একটা আগ্রহী ছিলেন এবং তারা সাহসও পেতেন না যে দল ছাড়া এককভাবে কেউ সামনে আসবে, সেটা হতো না। সেটা আপনার কাছে ঠিক কি মনে হয় যে এখন সোশ্যাল মিডিয়ার এক ধরনের মানে প্রত্যেকের ব্যক্তিগত আইডিটাও একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, এবং মানুষের কাছে রিচ করার অনেক সুযোগ থাকে এবং গণমাধ্যমও এই ক্যাম্পাসে অনেক এফোর্ট দিয়েছে গত কয়েকদিন, আপনি নিশ্চয়ই দেখেছেন। এই দুটোর মানে প্রভাবটাকে কিভাবে দেখেন? ডাকসু নির্বাচন আগেও জাতীয় নির্বাচনের পরেই গুরুত্ব পেত। আসলে গত কয়েক বছর ছিল না বলে অনেকে আশ্চর্য হয়েছে যে এই নির্বাচনটা নিয়ে এত আলোচনা কেন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সে কারণেই দেখেন এই নির্বাচন হওয়া, এটা মাত্র 40,000 শিক্ষার্থীর একটা নির্বাচন, কিন্তু এটা একটা জাতীয় মনোযোগ পেয়েছে। আজকেও আমি ট্রেনেও দেখেছি যে এই নির্বাচনের নিউজ শুনছে মানুষ, যাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সরাসরি সম্পর্ক নেই। গুরুত্বের দিক থেকে ঠিকই আছে। এবং এই দেখুন যে নির্বাচনকে আমাদের সমাজ কতটা উৎসবের আমেজে নিয়ে নেয়, মানে এবং তাদের সুযোগ দেওয়া হলে তারা যে ইতিবাচকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা তার একটা বড় নজির। আগের আমাদের সময়ের নির্বাচনের সাথে এবারের নির্বাচনের কয়েকটা ফারাক আমি বলতে পারি। তখন নির্বাচনগুলো হতো প্যানেল ভিত্তিক এবং প্যানেলগুলো তৈরি হতো জাতীয় রাজনীতির ধারা অনুযায়ী, এবং প্যানেলের সাথে প্যানেলের যে প্রতিদ্বন্দ্বিতা হতো সেটা একটা রাজনৈতিক আদর্শের সাথে একটা রাজনৈতিক আদর্শের প্রতিদ্বন্দ্বিতা, অনেকটা জাতীয় রাজনীতির আদলে হতো। কিন্তু এখন দেখছি প্রথমত প্রার্থী সংখ্যা অনেক বেড়েছে, অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন এবং নির্বাচনগুলো যে খুব একটা সরাসরি জাতীয় নির্বাচনের আদলে বা জাতীয় রাজনৈতিক আদর্শের আদলে হচ্ছে তা না, সেটার একটা প্রভাব আছে, প্রবলভাবেই ছিল এবারের নির্বাচনেও। কিন্তু ছাত্রছাত্রীরা নিজেরাই অনেকে স্বতন্ত্র আকারে, হ্যাঁ, এটা একটা বড় পরিবর্তন। এটা তো আমি বলবো পুরো ডাকসুর ইতিহাসে একটা বড় পরিবর্তন যে নারীরা ভিপি পদে সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে, অনেক নারী প্রার্থী হয়েছে এবং নারীদের সংখ্যা প্রায় দ্বিগুণ বিগত ইয়ার চেয়ে। এবং এবার একটা সুযোগ, এবার আপনি যেটি বললেন যে আপনি যদি শুধু যোগ করে দিই তথ্যটি, সেটা হচ্ছে 40,000, তার মধ্যে প্রায় 48 দশমিক কিছুর অংশ, মানে অর্ধেকের কাছাকাছি, প্রায় 50% হচ্ছে ছাত্রী ভোটার। এবং সেটা আবার গত নির্বাচনের চেয়ে ছাত্রী ভোটার বা ছাত্রীর সংখ্যাও অনেক বেশি বেড়েছে। আসলে দুটো ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে বাংলাদেশে। এক হলো শিক্ষায়, উচ্চশিক্ষায় নারীদের বড় আকারে উল্লম্পন ঘটেছে, তাদের অংশগ্রহণ বেড়েছে, তাদের মেধার ভিত্তিতেই তারা এই সুযোগটা করে নিয়েছে। আরেকটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সংখ্যা অনেক বেড়েছে, ফলে ভোটার হিসেবে তারা অনেক বেড়েছে। কিন্তু দেখুন, তারা শুধু ভোটার হয়ে নেই, তারা নির্বাচনে বিপুল সংখ্যায় প্রার্থী হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে ছাত্রীরা। 2017 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রদের ভর্তির পারমিশনটা হয়, এটা একটা পরিবর্তনের মধ্য দিয়ে, এটা একটা বড় পরিবর্তন। কিন্তু আপনার কি মনে হয় যে এবারে যে 48 জন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রার্থীর মধ্যে 20 জনের ক্ষেত্রে একটা সংবাদও এসছে যে তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সেটি আগে দেখা যেত না, কারণ আগে ভর্তিই হতো না। সেইটা আসলে এটি কোনো রাজনৈতিক প্রভাব নাকি এটি স্বাভাবিকভাবে ভর্তি হয়েছে সেই জায়গা থেকে? না, দুটো ব্যাপার হয়েছে। যে আগে আমাদের জাতীয় রাজনীতিতে মাদ্রাসা ঘরানার অংশগ্রহণ ছিল সীমিত, কিন্তু গত কয়েক বছরে, গত 1-2 দশকের বিভিন্ন আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে মাদ্রাসায় যারা পড়ছে তারা এই সাধারণ শিক্ষার প্রতি আগ্রহীও হয়েছে, তারা সিরিয়াসলি ভর্তি পরীক্ষা দেয়, ফলে ইউনিভার্সিটিতে তাদের সংখ্যাও বেড়েছে এবং রাজনৈতিক বিষয়ে রাজনীতি মনস্কতাও বেড়েছে, ফলে তাদের অংশগ্রহণটাও বাড়ছে। বিশেষ কোনো ঘরানায় বিশেষ কোনো মানে রাজনৈতিক বিলিভকে তারা ধারণ করে বলে মনে করেন নাকি সব দিকেই ছড়িয়ে পড়েছে? তা আমি ছড়িয়ে পড়েছে বেশি, তবে সাধারণত যারা মাদ্রাসা থেকে আসছে তাদের মধ্যে দেওবন্দি ঘরানার দলগুলো, তাদের সদস্য সংখ্যা বেশি। কিন্তু আপনি খুঁজলে প্রায় সব দলেই মাদ্রাসা ঘরানার স্টুডেন্ট যারা ইউনিভার্সিটিতে এসে ভর্তি পরীক্ষা দিয়েছে, টিকেছে এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তারা বিভিন্ন সংগঠনই আছে। আমি ইভেন ছাত্র ইউনিয়নেও পেয়েছি 1-2 জন যারা মাদ্রাসা থেকে পাশ করেছিল। এবারে একটু আমাদের যে এবারের যে প্রসেস, নির্বাচনের প্রসেস, সেটি নিয়ে যখন নির্বাচন শুরু হয়নি, প্রচারণা চলছিল, তখন একটা বিষয় খুব পরিষ্কার করে বলা হচ্ছিল যে ভোট গণনার জন্য ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন দিয়ে পরিষ্কার দেখাবে, কাজে এখানে কারচুপির কোনো প্রসঙ্গ যাতে না আসতে পারে। কিন্তু আপনাকে তো পড়ে শোনালাম আমি যে বিএনপির মানে ছাত্র দলের
সমর্থিত যে প্যানেল তাদের ভিপি প্রার্থী তিনি অভিযোগের মধ্যে করেছেন এবং তিনি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন। এখনকার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়ান বডি এবং ভিসি তারা যারা আছেন তারা গত 1 বছরের মধ্যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে এসেছেন, দায়িত্বে এসেছেন। এইটা কোনো প্রভাব ফেলছে কিনা বা ফেলতে পারে কিনা? একজন প্রধান প্রতিদ্বন্দ্বী যদি কারচুপির অভিযোগ তোলে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিতভাবে এটা সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং এটা তদন্ত হতে হবে। কারণ না হলে নির্বাচনী ফল যেটাই ঘোষিত হোক এটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। ফলে এখানে আর অন্য কোনো বিকল্পের সুযোগ নেই, এটা সিরিয়াসলি তদন্ত করতে হবে। কিন্তু আমি যেটা মনে করি যে এই ডাকসু নির্বাচন তো একটা পরিবারের মধ্যকার নির্বাচন। এখানে যারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়, ফলে এখানে এবং সবাই এই নির্বাচনটা এত সাড়া জাগিয়েছে, এত অন্তর্ভুক্তিমূলক একটা পরিবেশ তৈরি হয়েছে, এখানে কারচুপি করা কঠিন। কিন্তু তারপরও যেহেতু অভিযোগ উঠেছে, এটার অবশ্যই সুষ্ঠু তদন্ত হতে হবে এবং এখানে যে কোনো ধরনের অনিয়ম সেটা যত অল্প হোক, এটা একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই জবাবদিহি করতে হবে, এটার ব্যাখ্যা দিতে হবে। এবং যিনি অভিযোগ করেছেন আমি নিশ্চয়ই চাইব যে উনিও তথ্য প্রমাণ সহ অভিযোগটা তুলবেন। আপনি নিজে একজন ডাকসুর নির্বাচিত সদস্য ছিলেন, এখন সাবেক একজন ভিপি, তিনি বলেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে এক্সপেক্টেড কি, আমি যখন জিজ্ঞেস করেছিলাম তিনি বলছিলেন যে যদি ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে বেশি নির্বাচিত হয় বা ভিপি এরকম বড় নেতা হয় তাহলে হতে পারে, কিন্তু একটা ধাক্কা খাবে, মানে এটুকুই তিনি বলেছেন। আপনি কি সেরকম মনে করেন? না, সেটা তো আসলে ঠিকই যে বাংলাদেশের, দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়, একটু আগে আমি যেটা বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত প্রগতিশীল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। 69-এর গণ অভ্যুত্থান, ভাষা আন্দোলন বা আমাদের মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দায়ী প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই প্রত্যেকটা রাজনৈতিক ঘটনায় নেতৃত্ব দিয়েছে, সংগঠিত করেছে, সংগঠকের ভূমিকা পালন করেছে এবং যেগুলোর ভূমিকা বাংলাদেশের জন্য ইতিবাচক হয়েছে। মানে আমি বলবো এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশও এই বিশ্ববিদ্যালয়কে মানে একটা সন্তানের মতো ধারণ করে। ফলে এখানে সারা দেশের একটা প্রত্যাশা যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিও তারাই হবে। এই বিশ্ববিদ্যালয়ের ডাকসু তো আসলে একটা ইউনিয়ন শিক্ষার্থীদের, এই ইউনিয়নটার যেহেতু একটা রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিকভাবে হয়ে আসছে, সেই জন্য এই প্রত্যাশা যে ডাকসুতে সেই নেতৃত্বই আসবে যারা বাংলাদেশকে ধারণ করবে, যারা সাম্য, স্বাধীনতা, মানবিক মূল্যবোধ, প্রগতিশীলতার ধারক বাহক হবে, যারা ভাষা আন্দোলনের স্পিরিট ধারণ করবে, যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণ করবে। এরকম প্রত্যাশা ডাকসুর প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সারা দেশেরই আছে। এখন যদি কোনো রাজনৈতিক পরিবর্তন চিন্তার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে মনোভাবে পরিবর্তন ঘটে থাকে, সেটা আমরা দেখব ফলাফলে, কিন্তু যে কোনো ফলাফল মেনে নিতে হবে। ফলাফলের বিষয়টা কিন্তু অবশ্যই এটা একটা তো ধাক্কা খাবেই, যে তার মানে ঐতিহ্যের বাইরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি কোনো রায় দেয়, সেটা তো একটা ব্যতিক্রমী ঘটনাই হবে এবং সেটা অবশ্যই সারা দেশেও তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে, তার একটা প্রভাব থাকবে, সেটা সারা দেশে একটা ব্যাপক কৌতূহল তৈরি করবে। মানুষ অনুসন্ধানী মন নিয়ে ভাববে যে সমাজে কি ঘটলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরকম রায় এসেছে। ধরুন রায় আসেনি, কিন্তু আমরা আমাদের অপেক্ষা করতে হবে। 10-15 বছরের মধ্যে হয়তো ছাত্র শিবির স্বনামে তারা সংগঠন এখানে পরিচালিত করেননি, কিন্তু এর আগের যে নির্বাচনগুলো হয়েছে ডাকসু, যে আরও 7টি নির্বাচন বাংলাদেশ হওয়ার পরে, মানে 71 সালের পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে তার মধ্যে বেশ কয়েকটিতে, 5টিতেই তারা প্যানেল দিয়েছে এবং আপনাদের সময় ছিল নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু ফলাফল আনতে পারেনি। ফলাফল এসেছে, বড় ধরনের ব্যবধান ছিল। যেমন আমি বলতে পারি আমাদের সময় আমাদের প্যানেলটা জিতেছিল, আমরা প্রায় 7,000 গড়ে 7,000 প্লাস ভোট পেয়েছিলাম সবাই। আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয়তাবাদী ছাত্রদল, তারা 5,000 প্লাস ভোট পেয়েছিল, আর ছাত্র শিবির পেয়েছিল 2,000-এর মতো। ফলে ব্যবধানটা এরকম ছিল। আপনি ছাত্রীদের ব্যাপারে বলেছেন যে এটা একটা বড় ভূমিকা রাখবে এবং এখন অংশগ্রহণও বেশি, কিন্তু একই সাথে যে মাত্র কিছুদিন আগে, 1 বছর আগেও এই ক্যাম্পাসে সবচেয়ে বড় মিছিল, সবচেয়ে বেশি উপস্থিতি দেখা যেত ছাত্র লীগের, যেটি নিষিদ্ধ এই মুহূর্তে। তো সেই ভোটার বা সেই মনা যারা, তাদের ভূমিকাটা কেমন হতে পারে? তারা কি ভোট দিতে আসেনি বা আসবে না এই পর্যন্তই, নাকি এটার অন্যরকম কোনো? ছাত্রলীগের তো দুটো ব্যাপার। এক হলো যখন গত 15 বছর, বিশেষ করে 15 বছরের শেষের কয়েক বছর ছাত্রলীগ অন্য সংগঠনগুলোকে কাজই
করতে দেয়নি, মিছিল মিটিং এগুলো করতে দেয়নি, এবং ডাকসু নির্বাচনও হয়নি, মানে ক্যাম্পাসটা এককভাবে তাদের দখলে ছিল। তখন আমরা এখন দেখতে পাচ্ছি, তখনও আন্দাজ করেছে অনেকে, তখন ছাত্র শিবির সহ অনেক সংগঠনের কর্মীরা ছাত্র লীগের অভ্যন্তরে কাজ করেছে, অর্থাৎ ছাত্র লীগের হয়ে গেছে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে এখন আর ছাত্রলীগ নেই, একটা প্রাণবন্ত অবস্থা, এখন কোনো সংগঠনকে বাধা দিচ্ছে না, এবং এই অবস্থাটা চলুক এটাই আমরা চাইছি। এখন ছাত্রলীগ যারা করেছে তারা কেউ করেছে বাধ্য হয়ে, কেউ লুকিয়েছিল এটার ভিতর পরিচয় গোপন রেখে করেছে, আর কেউ আন্তরিকভাবেই হয়তো করেছে। আমার মনে হয় তাদের বড় অংশ ভোটও দিয়েছে। তা ছাত্রলীগ এখন একটা অতীত, তাদের উপর নিষেধাজ্ঞা আছে, তারা কবে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবে এটা তো তারা জানে না। এখানে যেহেতু ছাত্র তোর আমলে আবার ছাত্র সংসদের নির্বাচন পাবে কি না এটা অনেকেই সন্দিহান, ফলে এবার নির্বাচন এসেছে, আমি মনে করি ব্যাপক সংখ্যক ছাত্র লীগের প্রাক্তন কর্মীরাও ভোট দিয়েছে। তাদের পছন্দ কি আমি জানি না, কিন্তু ভোটে অংশগ্রহণ করে, মানে এটা অনুমান করা যায় মানে রাজনৈতিক বিবেচনায়। হ্যাঁ, আমার মনে হয় নেতৃত্ব পর্যায়ের ওরা যারা পালিয়ে গেছে, কিন্তু যারা সাধারণ ছাত্র হিসেবে ছাত্রলীগের সমর্থক ছিল, নীরব একটা সমর্থন তো থাকতেই পারে যে কোনো দলের প্রতি, তাদের আমার মনে হয় 80% ভোটে অংশগ্রহণ করেছে। এবারে একটু আসি যদি এরকম একটা দিক যে গণমাধ্যমের যে ভূমিকাটা সেটি অনেক বেশি সরব দেখা গেছে, সোশ্যাল মিডিয়াতেও দেখা গেছে। সোশ্যাল মিডিয়াতে সবাই নিজেকে রিফাইন্ড একটা ভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছে। সেখানে কি অত্যুক্তি হয়েছে বলে অনেকে করেছে যে অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছে, প্রচুর দেখানো হয়েছে, সেইটা আসলে কোনো প্রভাব ফেলে নাকি এটা আসলে গণমাধ্যম ঢাকার মধ্যে ক্যাম্পাস যে কারণে এটি বেশি দেখা গেছে বলে মনে করেন, এবং সোশ্যাল মিডিয়াও একটা বড় ব্যাপার? না, এটা দুটোই। এটা হলো ডাকসুর প্রতি অতীতেও এরকম, ডাকসু নির্বাচন যখন হয়েছে, যখন আসলে ডিজিটাল মিডিয়া কম ছিল, কিন্তু প্রিন্ট মিডিয়ায় ডাকসু নিয়ে অনেক নিউজ হতো, মানে কাভারেজ তখনও ব্যাপক ছিল। কিন্তু এখন অনেক দিন পরে একটা নির্বাচন হচ্ছে তো দেশে একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে যে সামনে জাতীয় নির্বাচন হবে, ইতিমধ্যে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এরকম সময়ে আমার মনে হয় কাভারেজটা মিডিয়ার দিক থেকে ঠিকই আছে। আর এখন অনেক মিডিয়া দেশে একটা প্রতিযোগিতার আবহাওয়া আছে, কে কতটা সৃজনশীলভাবে উপস্থাপন করতে পারে। এই নির্বাচনকে তো সবাই আমি বলবো খুব ইতিবাচকভাবে উপস্থাপন করেছে, বাড়তি মনোযোগ পেয়েছিল, এবং এই মনোযোগটা তো অপ্রয়োজনীয় নয়। এটা মানে মিডিয়ার এই ধরনের নজরদারি দেশের সকল বিষয়ে থাকা উচিত, রাজনৈতিক বিষয়গুলো থাকা উচিত। ডাকসুতে নির্বাচন হলে সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা যোগাযোগের ওই যেটি হচ্ছে ঢাকার জাতীয় নেতাদের প্রত্যেকটা দলীয় রাজনীতিতে একটা আদর্শ ভিত্তিক একটা যোগাযোগ থাকেই। তো তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে ডাকসুর যারা লিডার বা নির্বাচিত বা অনির্বাচিত সবারই যোগাযোগটা বেশি হয়, যে কারণে জাতীয় রাজনীতিতে তারা খুব সহজেই অন্তর্ভুক্ত হতে পারে। বিষয়টাকে এরকমই এত সরল নাকি এর মধ্যে আরো? না, অনেকে ডাকসু নির্বাচন করেছে কিন্তু জাতীয় রাজনীতিতে কোনো জায়গা করে নিতে চায়নি বা পারেনি, এরকম নজির বেশি। কিন্তু ডাকসুর থেকে কেউ যারা পরেও দেশের মানুষের নানা ধরনের 300 আসনে বিভিন্ন জায়গায়, না সেটা এতটা পড়বে না, কিন্তু এবং শুধু ডাকসুর নির্বাচিতরাই নয়, আমি যেটা আগে বলেছি, যারা নির্বাচিত হবে না কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় নানা সৃজনশীল উদ্যোগের ভিতর দিয়ে নজর কেড়েছে, তারাও জাতীয়ভাবে নানা জায়গায় যাবে, তাদের প্রতিও আমার আগ্রহটা বজায় থাকবে। কারা নির্বাচিত হয়েছে তার চেয়ে বড় ব্যাপার কারা একটা সম্ভাবনা দেখিয়েছে তাদের আদর্শ, কথাবার্তা, বক্তৃতা ইত্যাদির মাধ্যমে, প্রচার ধরনের মাধ্যমে, এরকম সবার প্রতি জাতীয়ভাবে একটা আগ্রহ থাকবে। এবং সেটা নির্বাচনের আগে পরে বিভিন্ন সামাজিক কাজে, রাজনৈতিক কাজে তাদের উপস্থিতি থাকবে আমার মনে হয়। এবার একটু অন্য একটা দিক থেকে যদি বিবেচনা করি, সবকিছুর যদি ইতিবাচক প্রভাব থাকবে, আমরা একটা জিনিস দেখলাম যে 2024-এর 5ই আগস্টের পরে হঠাৎ করেই ধীরে ধীরে আসতে সামনে শুরু করলো, সেটি হচ্ছে ছাত্র শিবিরের রাজনৈতিক যে পরিচয়, এবং দেখা গেল তারা আসলে অন্য একটি সংগঠনের মধ্যে থাকার যে প্রবণতাটা, এটা গুপ্ত রাজনীতি বলে পরিচিতি পেয়েছে। এইটা কি এক ধরনের সামাজিক স্বীকৃতি বা এটার একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে বলে মনে করেন, নাকি এটা আসলে পরিস্থিতির প্রেক্ষাপটে হয়েছিল? না, আমার মনে হয় গুপ্ত রাজনীতি বরং যখন পুরো ব্যাপারটা প্রকাশিত হয়ে পড়লো, এটা কিছুটা নিন্দার চোখেই দেখা হচ্ছে। এবং এইটা তো একটা ভাবনারই ব্যাপার যে 5ই আগস্ট যদি ব্যর্থ হতো, মানে বিগত সরকার যদি ক্ষমতাচ্যুত না হতো, তাহলে যারা ছাত্রলীগের মধ্যে ছিল তারা তো নিপীড়কের ভূমিকাতেই থাকতো। আন্দোলনকারী শক্তি তো
শেখ হাসিনা যদি ক্ষমতাচ্যুত না হতেন তাহলে তো আন্দোলনকারী শক্তির উপর নিপীড়ন নেমে আসতো। সেই নিপীড়নে তো ছাত্রলীগ অংশ নিত অবশ্যই, এবং তার মানে ছাত্রলীগের মধ্যে যারা গুপ্ত বা তারা কি তাদের পরিচয় রিভিল করতেন না, তারা তো নিপীড়কের ভূমিকাতেই থাকতেন। এবং এখন যেহেতু বিষয়টা জানাজানি হয়েছে, আমি বলবো যে সমাজে বা তরুণদের মধ্যে আমি প্রচারে দেখি আর কি যে গুপ্ত রাজনীতির বিরুদ্ধেই মনোভাব, এবং এইটাকে নিন্দার চোখেই দেখা হচ্ছে, এবং এটা আসলে নিন্দনীয়ই। কারণ একটা হলো আত্মগোপনে থাকা, আরেকটা হলো ভিন্ন পরিচয়ে নিপীড়ক দলে অংশ নেওয়া, দুটো ভিন্ন বিষয়। মানে আগে পরিচয় গোপন করে এক দলের কর্মীরা আরেক দলে থাকতো, কিন্তু কোনো সেগুলো নিপীড়ক দল ছিল না। আমি পরিচয় গোপন করে তো একটা সন্ত্রাসী দলে থাকলে সেই সন্ত্রাসী দলের আচার আচরণ কর্মকাণ্ডের দায়িত্ব আমাকে বহন করতে হবে, এবং এটার জন্য তো জবাবদিহিতারও ব্যাপার আছে। এখন মানে রাজনীতি বিষয়টা তো প্রকাশিত এবং সবার সামনে আসা এবং জবাবদিহিতার প্রসঙ্গ সবাই এক্সপেক্ট করে, আমরা চাই সেটা, কিন্তু এইখানে সেই জিনিসটা ছিল না। এখন যেটা হলো, এটাকে এরকম সন্দেহ তো তৈরি হতে পারে অন্য যে বড় সংগঠনগুলো রয়েছে এই মুহূর্তে সক্রিয় রয়েছে, তাদের মধ্যেও তো কেউ যে কোনো প্রয়োজনে লুকিয়ে থাকতে পারে, আছে কিনা এই সন্দেহগুলো তো মানুষ সেটা আছে। কিন্তু আমি বলছি যে একটা রাজনৈতিক দলে রাজনৈতিক কাজে গুপ্ত আকারে থাকা আর হলো সন্ত্রাসী একটা গ্যাংয়ের ভিতর গুপ্ত আকারে থাকার কিন্তু দু ধরনের ব্যাপার। ছাত্রলীগ তো রাজনীতির চেয়ে বেশি করেছে সন্ত্রাসী আচরণ, বিশেষ করে গত জুলাই আগস্টের আগে দীর্ঘ সময় গণরুম ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের নিপীড়ক ভূমিকা তারা ছিল। তো তাদের মধ্যে যদি কেউ গুপ্ত আকারে থাকে সেইটাকে সন্ত্রাসী কাজ হিসেবে দেখতে হবে। সেই গুপ্ত থাকা কিন্তু রাজনৈতিক গুপ্ত থাকা নয়, সেটা হলো সন্ত্রাসী কাজের অংশীদার হিসেবে গুপ্ত থাকা। সেইটা একটা ফৌজদারি অপরাধের মতো। কিন্তু আপনি একটা কেউ যদি কোনো একটা সাধারণ দলে নিজের পরিচয় গোপন রেখে রাজনীতি করে, স্বাভাবিক রাজনীতি, সেইটার চেয়ে ওই ফৌজদারি অপরাধ তো ভিন্ন বিষয়। কাজে সেটাকে মানে আপনি এই অভিযোগটা তাহলে কার পড়ে যাবে? ওই যিনি ভোট চাইতে আসবেন বা সামনে আসবেন শুধু তাকেই, নাকি? না, আমি বলবো যে এই প্রশ্নটা আসা উচিত যে যদি ছাত্রলীগের মধ্যে কেউ গোপনে রাজনীতি করে থাকে এবং সে যদি এখন স্বীকার করে থাকে, তাহলে তাকে একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যাওয়া উচিত এবং তাকে ওই অন্যায়ের দায়িত্ব নিতে হবে। আচ্ছা, এই দায়িত্বটা উনি আসলে কিভাবে, আপনি কি বিচারের আওতায় আনার বা কোনো অভিযোগ যদি থাকে যদি বিচারের আওতায় আসে তাহলে ওনাকেও বিচারের আওতায় আসতে হবে। সেই পরিবেশটা দেখেন আপনি এখন? না, এখন আমার এই প্রশ্নটা উঠেনি আমাদের দেশে। আমি দেখেছি যে এই পর্যন্ত এসেছে নিউজটা যে ছাত্রলীগের মধ্যে অনেকে গোপনে কাজ লুকিয়েছিল, এটুকু। কিন্তু ছাত্রলীগের কর্মকাণ্ডে তারও অংশীদারিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলেছে আমি এটা দেখিনি, বা এটাকে জবাবদিহিতার মধ্যে আনার ব্যাপার, এটা যে একটা ফৌজদারি অপরাধের অংশ ছিল বা ছিল কি না সেই তদন্ত করে দেখা, সেই প্রশ্নগুলো আমি দেখিনি, আসেনি তখন। এবারে জাতীয় রাজনীতির সাথে যেমন ঠিক গুলিয়ে ফেলা নয়, কিন্তু জাতীয় রাজনীতির প্রভাব বা একটা ছায়া এখানে দেখা যায় ডাকসু নির্বাচনে, যেটি আপনিও বলছিলেন। এইভাবে যদি দেখি যে গত বছর খানেকের মধ্যে যখন প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক হয়েছে, বিএনপি জামাত এনসিপি এইভাবেই বৈঠক হয়েছে প্রথমে, তারপরে মানে গুরুত্বের বিচারেই তো প্রথম দিকে তারা গেছেন। তো ডাকসু নির্বাচনেও অনেকটা এই প্যানেলগুলোই আলোচিত হয়েছে। জাতীয় রাজনীতিকে এই ধারাবাহিকতাটাই আপনি আপনার দৃষ্টিভঙ্গি মানে কেমন দেখেন? এই না, আমি আসলে জাতীয়ভাবে যাই ঘটুক, আমি মনে করি না জাতীয় রাজনীতির ধারাবাহিকতার ছাপ বা জাতীয় রাজনীতির ছাপ ডাকসুতে বা ক্যাম্পাসগুলোতে পড়ে। আমি অতীত অভিজ্ঞতা থেকে বলি, আমাদেরও আগে যখন ডাকসুতে মাহমুদুর রহমান মান্নারা জিততেন, মান্না ভাইদের সংগঠন কিন্তু খুব ছোট ছিল, ওইটা খুব বড় ধরনের রাজনৈতিক দল ছিল না, কিন্তু তারা একের পর এক ধারাবাহিকভাবে 3টা নির্বাচনে জিতেছিলেন। সেগুলো আমরা তো পত্রপত্রিকায় পড়েছি। এমনকি আমাদের সময়ও আমি যেই প্যানেলে নির্বাচন করেছি বা আমি যে নির্বাচিত হয়েছি, আমি 7000 ভোট পেয়েছি, কিন্তু আমার দল খুব ছোট ছাত্র সংগঠন ছিল। এর কারণ হলো যে জাতীয় রাজনীতির আলোকে যারা ডাকসুতে দাঁড়ায় তাদের বিচার করা হয় না, বরং ক্যাম্পাসের মধ্যে তাদের অবস্থান, তাদের মেধা, তাদের একাডেমিক দক্ষতা, একাডেমিক মান, তারা কেমন বক্তৃতা দেয়, তাদের আচরণ কেমন, সতীর্থদের সাথে তাদের আচার আচরণ ইত্যাদির বিবেচনায় দেখা হয়। তারপরে যাদের জাতীয় রাজনীতির সাথে সম্পর্ক আছে সেই আলোকে দেখা হয়। তবে এবার আমি যেটা দেখলাম, এবার বরং স্বতন্ত্র অনেকে ছিল, আবার জাতীয় রাজনীতির ছাপটাও এবার দেখেছি প্রবলভাবে আছে।
আমরা একেবারে আলোচনা শেষের দিকে, আপনার কাছ থেকে, আপনি এক সময় ছিলেন এই ডাকসুর সদস্য হিসেবে, এখন যে পরিবর্তনগুলো দেখেন এবং দীর্ঘদিন পরে এবারে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমি বলবো যে দুটো ব্যাপার। একটা হলো যারাই নির্বাচিত হোক তাদের যেন কিছু লক্ষ্য থাকে, তার মধ্যে একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে গণতন্ত্রের উত্তরণ ঘটানো। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সামন্তীয় প্রতিষ্ঠান হিসাবে আছে। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা দেখেছি, এখানে বিভাগগুলো, এখানে রেজিস্ট্রি বিল্ডিং বা এখানে সামগ্রিক শিক্ষা কাঠামোটা সামন্ততান্ত্রিক, এটার গণতন্ত্রায়ন দরকার। আরেকটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় হতে হবে, এটার নেচারটা এখন একটা কলেজের মতো হয়ে আছে, এটা একটা ব্যাপার। তৃতীয়ত আমি বলবো যে এই যে ডাকসু নির্বাচন হচ্ছে, এটা তো 24-এর গণ অভ্যুত্থানের ফসল। এবারের নির্বাচনটা, এখন যারা নির্বাচিত হবে তারা যেন 24-এর মূল্যবোধ আকাঙ্ক্ষাকে ধারণ করে, এটার উপর নজর রাখে। আরেকটা চতুর্থ যেটা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা বড় অমূল্য সম্পদ, বাংলাদেশের আবির্ভাবে তার ভূমিকা ছিল, সেই জন্য এটা যেন বাংলাদেশকে ধারণ করে। বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, মানবিক মূল্যবোধ, সাম্য, মৈত্রী, এই যে আদর্শগুলো আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ ছিল, সেগুলো যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মর্যাদা পায় এবং এর বিপরীত আদর্শ যেন এখানে ঘাঁটি গেড়ে না বসতে পারে, এটা আমার আকাঙ্ক্ষা থাকবে। এবং সর্বশেষ আমি বলবো নারী শিক্ষার্থীরা যেন এখানে নিরাপদে থাকে, সেইটা এই ডাকসুকে নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ আলতাফ পারভেজ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন লেখক, গবেষক এবং ডাকসুর সাবেক নির্বাচিত সদস্য। তার চোখ দিয়ে আমরা এবারে নির্বাচন কেমন হচ্ছে এবং তার পরের আকাঙ্ক্ষাটা কি ডাকসুর কাছ থেকে তিনি চান, এবং জাতীয় রাজনীতি নিয়েও নানা বিষয়ে আলোচনা হয়েছে। এরকম আরও আয়োজন জানতে আমাদের সঙ্গে থাকুন প্রথমআলো.com, প্রথম আলোর ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকের বার্তাকক্ষ রাত 8টায় দেখুন আমাদের এই আয়োজন থেকে। আশা করি আপনাদেরকে আমরা সঙ্গে পাবো। এখন যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।